রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল দুনিয়ায় তোমাদের পুনরায় আরেকবার স্বাগত। আজ ক্লাস 12-এর একটা টপিক ইনভার্স ম্যাপিং, সেটার উপর আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি। অলরেডি তোমাদের ম্যাপিংয়ের বেসিক কনসেপ্ট নিয়ে ডিসকাশন করা হয়েছে। তার বাইরেও কম্পোজিশন অফ ম্যাপিং, মানে দুটো ম্যাপিংয়ের কম্পোজিশন বা সংযোজন আমরা কীভাবে করতে পারি সেই নিয়েও ডিসকাশন হয়েছে। তো আজকের ভিডিওর টপিকটা হলো ইনভার্স ম্যাপিং। দেখাই যাচ্ছে ইনভার্স ম্যাপিং, বা আমরা যদি এসএনদের বই হিসেবে বলি, এসএনদের বইতে এটা 2C চ্যাপ্টার, ফার্স্ট ইউনিটের 2C চ্যাপ্টার, 2C। অলরেডি 2A এবং 2B ডিসকাশন হয়েছে। আচ্ছা, তো ইনভার্স ম্যাপিংটি কী তার আগে প্রথমেই বলা যাক যে ইনভার্স ম্যাপিংকে আমরা কীভাবে এক্সপ্রেস করি বা কীভাবে লিখে থাকি। একটা ফাংশন যদি আমাদের এফ অফ এক্স হয়, যেখানে ফাংশনটার ম্যাপিং যদি এরকম হয় যে এফ এ সেট থেকে বি সেটে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এর ইনভার্স ম্যাপিংটা আমরা কিভাবে লিখে থাকি, এর ইনভার্স ম্যাপিংটা লিখে আমরা এফ ইনভার্স এক্স এইভাবে লিখে থাকি। এবং সেখানে এফ ইনভার্স ম্যাপিংটা কোন সেট থেকে কোন সেটে যাবে, বি সেট থেকে এ সেটে যাবে, ঠিক উল্টো হবে। যদি আমরা একটু ছবির সাহায্যে দেখার চেষ্টা করি, ব্যাপারটা অনেকটা এরকম যে এ থেকে বিতে, এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ থেকে বিতে যাওয়ার একটা মাধ্যম হলো আমাদের এফ, এ থেকে বিতে যাওয়ার একটা মাধ্যম এফ। এবং এই যে এফ, সেটা কি হচ্ছে যে এখানে এ সেটকে তার ডোমেন হিসেবে নিয়েছে এবং বি সেটকে তার কোডোমেন হিসেবে নিয়েছে। অর্থাৎ এ ডোমেন বলতে সেটা ক্ষেত্র বোঝাচ্ছে আমাদের, বি কোডোমেন বলতে উপক্ষেত্র বোঝাচ্ছে। কার সাপেক্ষে? এফ ম্যাপিং বা এফ এক্স ফাংশনের সাপেক্ষে। আর এফ ইনভার্সের সাপেক্ষে ব্যাপারটা কি হচ্ছে, ঠিক উল্টো বিষয়টা হচ্ছে। ঠিক এটা এইভাবে যাবে, মানে বি সেট থেকে এ সেটে যাচ্ছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ইনভার্স। এবং এখানে কি ঘটছে, বি সেটটা হয়ে যাচ্ছে এফ ইনভার্সের ডোমেন, আর এ সেটটা হয়ে যাচ্ছে এফ ইনভার্সের কোডোমেন। তাহলে আমরা শর্টে এরকম বলতে পারি যে এফ এক্সের যেটা ডোমেন বা ক্ষেত্র, সেটা হলো এফ ইনভার্স এক্সের কোডোমেন বা উপক্ষেত্র। আবার উল্টোটাও সত্যি, যে এফ এক্সের যেটা কোডোমেন বা উপক্ষেত্র, সেটি এফ ইনভার্স এক্সের ডোমেন বা ক্ষেত্র। ওকে, এমনকি তার পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে কোনো একটা বিন্দু যে এক্স ফাংশনে এসে বসছে, সাপোজ ওয়ান বসার জন্য যদি আমরা এখানটায় 5 পাই, সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি যে এরকম যদি থাকে যে এফ এক্স অপেক্ষকটি আছে হলো 2x+3 আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এক্সের ভ্যালু যদি 1 বসাই, তাহলে আমরা এখানে ভ্যালু পাচ্ছি, দেখো 5 পাচ্ছি। তাহলে এখানে ওয়ানটাকে আমরা কি বলবো, এফ ম্যাপিং বা এফ এক্স অপেক্ষকের সাপেক্ষে। ওয়ান হলো এফের একটি প্রি ইমেজ বা প্রাকবিম্ব, আর 5 হলো কি এফের সাপেক্ষে ইমেজ বা প্রতিবিম্ব। কিন্তু ঠিক উল্টো যখন বিষয়টা ঘটবে, মানে 1 পুট করলে এফ ম্যাপিংয়ে আমরা পাচ্ছি হলো 5, এর উল্টো রিভার্স প্রসেসটা কি হবে, যদি আমরা এফ ইনভার্স ম্যাপিংয়ে 5 পুট করি, তাহলে আমরা কি পাবো, পরিবর্তে 1 পাবো। অনেকটা এইটা ইনভার্স, আমাদের ত্রিকোণমিতির ইনভার্সের মতোই, যেমন সাইন তার ভেতরে 90 ডিগ্রি বসালে আমরা কি পাই, 1 পাই। সাইন 90 ডিগ্রি বসালে আমরা পাচ্ছি হলো 1। ঠিক এর উল্টো প্রসেসটা কি, যে সাইন ইনভার্স 1 যখন বের করবো তখন আমরা পেয়ে যাবো কি 90 ডিগ্রি। তাহলে এখানে জাস্ট এটা ভাবা যেতে পারে যে এফের জায়গায় সাইন আছে, আর কিছুই না, বা সাইনের জায়গায় এফ আছে। তো এই যে এই মুহূর্তে যেটা দাঁড়ালো যে 1টা হলো আমাদের প্রি ইমেজ বা প্রাকবিম্ব, এবং 5টা হলো ইমেজ বা প্রতিবিম্ব কার সাপেক্ষে, এফ এর সাপেক্ষে। আর এফ ইনভার্সের সাপেক্ষে কি ঘটছে, যে 5টা হলো প্রি ইমেজ বা প্রাকবিম্ব, কারণ এটা এই পাশ থেকে এই পাশে যেহেতু যাচ্ছে, 5টা হলো প্রি ইমেজ বা প্রাকবিম্ব এফ ইনভার্সের সাপেক্ষে, এবং 1টা হলো কি ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে আমরা এক্ষেত্রে আবার এরকম বলতে পারি, এফ এর যেটি প্রি ইমেজ বা প্রাকবিম্ব সেটি এফ ইনভার্সের ইমেজ বা প্রতিবিম্ব, এবং উল্টোটাও সত্যি, যে এফ এর যেটি ইমেজ বা প্রতিবিম্ব সেটি এফ ইনভার্সের প্রি ইমেজ বা প্রাকবিম্ব। ওকে, তাহলে এখন একটু এই জায়গাটায় আসা যাক, যে আমাদের এখানে মেন দুটো জানার বিষয় হবে যে এফএক্স যে ফাংশনটা, এফএক্স ফাংশনটা
এর ইনভার্সের কখন অস্তিত্ব থাকবে, এফ ইনভার্সের কখন অস্তিত্ব থাকবে, একটা হলো এইটা জানার মতো বিষয়, ঠিক আছে। আর 2 নম্বর টপিকটা হলো যে আমরা এফ ইনভার্সটা কীভাবে নির্ণয় করব। একটা হলো এফ ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে, কখন এটা এক্সিস্ট করবে, বা বলতে পারি কখন এটা সংজ্ঞাত হবে, ঠিক আছে। আর 2 নম্বর পয়েন্টটা হলো যে এফ ইনভার্স আমরা কীভাবে নির্ণয় করব। আচ্ছা, এবার প্রথমেই বলি যে প্রথম পয়েন্টটা, যে এফ ইনভার্স কখন অস্তিত্ব থাকবে। এফ ইনভার্সের তখনই অস্তিত্ব থাকা সম্ভব যদি এফ ম্যাপিংটা, মানে এফ এক্স ফাংশনটা, এফ ম্যাপিংটা বাইজেক্টিভ হয়। বাইজেক্টিভ নিশ্চয়ই মনে আছে, এটা একদম 2A চ্যাপ্টার, মানে একদম ফার্স্ট চ্যাপ্টারের বেসিক ডিসকাশন। বাইজেক্টিভ বাইজেক্টিভ হতে গেলে কোনো একটা ম্যাপিংকে দুটো জিনিস হতে হয়, একটা হলো ইনজেক্টিভ আর একটা কি সাবজেক্টিভ। ইনজেক্টিভকে আমরা বাংলায় বলছি এক এক চিত্রণ, আর সাবজেক্টিভকে আমরা বাংলায় কি বলছি, উপরিচিত্রণ। যদি কোনো একটা ম্যাপিং বা ফাংশন এক এক চিত্রণ এবং উপরিচিত্রণ একই সাথে হয়, তাহলে ওই ম্যাপিংটাকে আমি বলতে পারি সেটি একটা বাইজেক্টিভ ম্যাপিং। আর ম্যাপিংটা বা ফাংশনটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যায়, তবেই তার এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে। তাহলে অস্তিত্ব থাকবে না কখন, যদি সেটি কোনো একটি, মানে হয় এক এক হলো না অথবা উপরিচিত্রণ হলো না, তাহলে সে বাইজেক্টিভও হতে পারবে না। তাহলে বাইজেক্টিভ যদি না হয় তাহলে তার অস্তিত্বও থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি এফ ইনভার্সের অস্তিত্ব থাকে তবেই আমরা কিন্তু এফ ইনভার্স নির্ণয় করতে পারবো। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের স্টেপটা কি? অ্যাট ফার্স্ট স্টেপ হলো বাইজেক্টিভ চেকিং। যখনই কোনো ইনভার্স নির্ণয় করতে দেবে, ফার্স্ট কাজ হবে বাইজেক্টিভ চেকিং। বাইজেক্টিভ চেক করার পরে আমরা যদি দেখতে পাই যে সেটার এফ ইনভার্সের অস্তিত্ব আছে, তো সেটা জানাবো যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, অথবা লিখবো এফ ইনভার্স সংজ্ঞাত। লেখার পরে তারপরে গিয়ে এফ ইনভার্সটা বের করবো। আর যদি দেখি বাইজেক্টিভ হচ্ছে না, তাহলে এফ ইনভার্সের অস্তিত্বই নেই, তাহলে সেই ক্ষেত্রে এফ ইনভার্স বের করা যাবে না। ক্লিয়ার? যদি এফ ইনভার্সের অস্তিত্ব না থাকে তাহলে আমরা এফ ইনভার্স বের করতে পারবো না। আচ্ছা, তো এবার সেকেন্ড কোশ্চেনে আসা যাক, যে এফ ইনভার্সের যদি সত্যি অস্তিত্ব থাকে তবে সেক্ষেত্রে এফ ইনভার্স আমরা কীভাবে বের করব। তো সেটার জন্য সবচেয়ে বেস্ট হয় আমি একটা প্রপার এক্সাম্পল নিয়ে নিই, তা থেকে আরও বেটার বোঝা যাবে যে আমরা এফ ইনভার্সকে কীভাবে বের করতে পারি। তো আমাদের কোশ্চেনটা হলো এখন এফ ইনভার্স নির্ণয় কী করে হবে। তো তার জন্য আমরা একটা ফাংশন এফ এক্স ধরে নিই। ধরা যাক যে এফ এক্স একটা ফাংশন আছে এরকম, যে সেটা 2x+3 আছে, ঠিক আছে। আর এফ কি হয়েছে, এফ সাজ দ্যাট আর টু আর গেছে, এফ সাজ দ্যাট আর টু আর, যে এফ ম্যাপিংয়ের ডোমেনটাও আর এফ ম্যাপিংয়ের কোডোমেনটাও আর, ঠিক আছে। আর এফ এক্স ফাংশনটা 2x+3 দিয়ে লেখা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ ইনভার্সে কীভাবে বের করবো সেটা হলো আমাদের টার্গেট। তো এই ক্ষেত্রে প্রথম কাজটা যেটা হবে সব সময়, এই যে এফ এক্স ইকুয়াল 2x+3 আছে, এইটার বাঁ দিকে একটা ওয়াই লিখে দিতে হবে। মানে আমরা এরমভাবে ধরে নেব যে ধরি y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু 2x+3 লেখা যাবে। কারণ এই যে পার্টটা পুরোটা লেখা হলো, এইখান থেকে আমাদের কাজ করতে হবে 1/1। প্রথম কাজ হবে এই প্রথম y আর এই এফ এক্সটাকে নিয়ে। এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এটাকে নয়তো একটা নাম্বারিং করে দেওয়া গেল, এক থেকে পাই আমরা এরকম লিখতে পারি যে y ইকুয়ালস টু এফ এক্স। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x ইকুয়ালস টু এফ ইনভার্স y, x ইকুয়ালস টু এফ ইনভার্স y। কি ক্লিয়ার? ওকে, এটাকে আমরা চাইলে 2 নাম্বারিং করে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হলো এক থেকে আমরা পুনরায় পাই কি পাই, এবার আমরা এই ওয়াইটাকে নেব আর এই শেষে 2x+3টাকে নেব। মানে একবার কি ফার্স্ট অ্যান্ড মিডল নিলাম, আরেকবার কি ফার্স্ট অ্যান্ড লাস্ট নেব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু 2x+3। তাহলে এখান থেকে আমরা পুনরায় আবার x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু কি হচ্ছে, y-3/2, y-3/2। এটা একটু কারেকশন করে দেওয়া যাক, y-3/2। তাহলে এইটাকে আমরা একটা কাজ করি 3 নম্বর দিয়ে দিই। তাহলে দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ালো। আমরা দুটো জায়গা থেকেই এক্স এর ভ্যালু পেলাম। ইকুয়েশন 2তে একটা এক্স এর ভ্যালু আছে, সেটা এফ ইনভার্স ওয়াই। আর ইকুয়েশন 3তে একটা এক্স এর ভ্যালু আছে, সেটা হলো y-3/2। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3কে আমরা একই বলে ঘোষণা করতে পারি। সুতরাং 2 ও 3 থেকে পাই, সুতরাং 2 ও 3 থেকে পাই, আমরা কি পাই, 2 এবং 3 থেকে পাই, এরকম লিখতে পাচ্ছি আমরা যে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 2y-3/2। এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 2y-3/2। ক্লিয়ার? আর ফাইনালি আমরা কি করব, এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দেবো। এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দেবো, সেটা হবে আমাদের ফাইনাল টাচ। জাস্ট এই ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দেবো। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লিখবো, যে এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু 2x-3/2, 2x-3
সরি, এখানে একটা ছোটো ভুল হয়ে গেল। এখানে 2 ও 3 থেকে আমরা এই 2টাকে পাচ্ছি না, কিন্তু এখানে আমরা শুধু পাচ্ছি যে y-3/2, y-3/2। ওকে, তো প্র্যাকটিক্যালি এখানেও 2টা থাকছে না, এই 2টা থাকছে না, এখানেও থাকছে হলো কি x-3/2। ওকে, তাহলে মূল কাজ হলো লাস্টে ফাইনালি y এর জায়গায় x কে বসিয়ে দেওয়া, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হলো f ইনভার্স x ইকুয়াল টু x-3/2। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কোশ্চেন থাকছে যে এখানে এফ ইনভার্স ম্যাপিংটা কোন সেট থেকে কোন সেটে যাচ্ছে। এফ ম্যাপিংটা আর সেট থেকে আর সেটে যাচ্ছে, তাহলে এফ ইনভার্স ম্যাপিংটা কী হবে? উল্টো হবে, মানে ওটা আর থেকে আরই যাবে। তাহলে এফ, আমি যদি আরেকবার লিখে দিই যে এফ এক্স ইকুয়াল টু ছিল 2x প্লাস 3 এফ সাচ দ্যাট আর টু আর, তাহলে এফ ইনভার্স ম্যাপিংটা কী করছে? আমরা পেয়ে যাচ্ছি এফ ইনভার্স ম্যাপিংটা হলো x-3/2। এটাও কী হবে? এফ ইনভার্স সাচ দ্যাট এর কোডোমেনটা এর ডোমেন হয়ে যাবে, আর এর ডোমেনটা এর কোডোমেন হয়ে যাবে। ওকে, যদি কোনো জায়গায় কোনো কারণে এরকম থাকে যে এফ ম্যাপিং এন টু আর, যে ন্যাচারাল নাম্বার থেকে রিয়াল নাম্বারে যাচ্ছে, সেক্ষেত্রে এফ ইনভার্সটা কী হবে? উল্টো, জাস্ট সিম্পলি আর টু এন। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কোনো একটা ফাংশনের ইনভার্সকে নির্ণয় করতে পারি। তো এখন দেখা যাক, একটু একটা দুটো এক্সাম্পল দেখা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এ একটা সেট আছে, সেটি হলো ABCDE, এবং এফ ম্যাপিংটা এ সেট থেকে এ সেটেই ম্যাপ করছে, এবং এখানে বেশ কিছু ভ্যালু দিয়ে দিয়েছে যে এফ এ যাচ্ছে ডিতে, এফ অফ বি এতে, এফ অফ সি ডিতে, এফ অফ ডি বিতে, এফ অফ ই ডিতে, এরকমভাবে বলেছে। তাহলে এখন নির্ণয় করতে বলছে যে এফ ইনভার্স বি কী হবে। এফ ইনভার্স বি কী হবে? প্রথমে আমরা দেখি যে কোন ভ্যালুটা পুট করার জন্য বি পাচ্ছি। এখানে বি পাচ্ছি হলো ডি ভ্যালুটা পুট করার জন্য, তাহলে ডিটা হলো আমাদের প্রি ইমেজ বা প্রাকবিম্ব, আর বিটা কি আমাদের ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে ডি পুট করার জন্য বি পাচ্ছি, তাহলে রিভার্স গিয়ারে কি বলতে পারি? বি এর ইনভার্স করলে, মানে এফ ইনভার্স বি করলে আমরা কি পাবো? ডি পাবো। ঠিক আছে, তাহলে এই যে এফ ইনভার্স বি, এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি এফ ইনভার্স বি করলে ডি পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটা বলছে এফ ইনভার্স ই কী পাবো। এফ ইনভার্স ই আমরা কিছু পাবোই না। কারণটা কি? যে এখানে দেখা যাক যে কোনো ভ্যালু পুট করার জন্যই আমরা আউটপুটে বা ইমেজে আদৌ কোনো ভ্যালু ই পাচ্ছি কিনা। এখানে দেখো কোনো ভ্যালু পুট করার জন্যই কিন্তু ই পাওয়া যাচ্ছে না। এ বি সি ডি ই সবাইকেই পুট করে আমরা কিন্তু যা পাচ্ছি সব এ বি আর ডি এর মধ্যে পাচ্ছি, এখানে কারো রেজাল্ট কিন্তু ই আসছে না। তাহলে আমরা বলতে পারি কি, যখন ই এর ইনভার্স বের করবো কাউকেই পাবো না। এফ ইনভার্স ই কী হবে? তখন ফাই হবে। ওকে, যেমন এখানটায় ফাই হয়েছে, এটা যদি রেখে নাও, এই যেখানে লিখেছে এখানে এফ ইনভার্স আই হলো ফাই। কারণটা কি? এ সেটের কোনো পদের, লিখছে এখানে যে এ সেটের কোনো পদের প্রতিবিম্ব ই নয়, সুতরাং এফ ইনভার্স ই ইকুয়ালস টু ফাই। আচ্ছা, এফ ইনভার্স ডি কী হবে? এখানে দেখা যাচ্ছে যা ডেটা দিয়েছে, এলিমেন্ট এ, এলিমেন্ট সি এবং এলিমেন্ট ই, এদের তিনজনকে যদি আমরা ইনপুট করি, মানে প্রি ইমেজ হিসেবে ঢোকাই, তাহলে আমরা আউটপুট পাচ্ছি হলো ডি এর, বা ইমেজ পাচ্ছি ডি। তাই ডি এর যদি ইনভার্স করি, কাদের কাদের থেকে ও তৈরি হলো? ও এ সি ই তিনজনের থেকেই তৈরি হয়েছে, এ সি ই। তাই ডি এর প্রি ইমেজ এ সি ই, তাই আমি বলতে পারি এফ ইনভার্স ডি করলে কী পাবো? এ সি ই তিনজনকেই পাবো। এরকমভাবে অন্য জিনিসগুলো একটু দেখা যেতে পারে। আচ্ছা, তো একটু ডিফারেন্ট টপিকে আসা যাক। যে উদাহরণ সাপোজ উদাহরণ তিন বলছে যে মনে করো সব জটিল সংখ্যার সেট সি, সেটা হলো এফ সাচ দ্যাট সি টু সি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু বলে দিই যে এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা সংজ্ঞাত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইয়েটাকে কী করতে পারি? আমি একটু নিজেকেই ছোট করে দিলাম যে এফ এক্স এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে আমাদের বের করতে বলছে যে এফ ইনভার্স -1 কী হবে, আর বের করতে বলছে হলো এফ ইনভার্স 6 কী হবে। এই ধরনের অঙ্ককে আমরা কীভাবে করে থাকি? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নেবো যে এফ ইনভার্স -1 ইকুয়ালস টু এক্স, মানে যাকে বের করতে বলছে সেটা ইকুয়ালস টু এক্স ধরে নেবো অ্যাট ফার্স্ট। ভেরি সিম্পল প্রসেস কিছু। এফ ইনভার্স -1 ইকুয়ালস টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারি? এফ এক্স ইকুয়ালস টু -1, লাইক ওই সাইন ইনভার্সের কস ইনভার্সের মতোই। তাহলে এফ এক্স ইকুয়ালস টু -1। এখানে মজাদার ব্যাপারটা হলো এফ এক্সের ভ্যালুটা অলরেডি গিভেন, তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে এফ এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু -1। তাহলে এখানে সিম্পল কিছু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু -3। তাহলে এক্সের ভ্যালু কী হবে? প্লাস অর মাইনাস √3, মানে প্লাস অর মাইনাস √3i। কমপ্লেক্স নাম্বারের ধারণা আমাদের আশা করি সবারই রয়েছে। সিম্পল রুটের ভেতরে -1 থাকলে সেটা একটা আই তৈরি করে ফেলে।
ঠিক আছে, তাহলে এফ ইনভার্স -1 কি দাঁড়ালো? কারণ এক্স এর ভ্যালু পেলাম আমরা +√3i অথবা -√3i, তাহলে এখানে এক্স এর ভ্যালুর জায়গায় সেটা বসিয়ে দিতে পারবো। তাহলে এফ ইনভার্স -1 এর ভ্যালু দুটো পেলাম, √3i অথবা -√3i। একইভাবেই চাইলে আমরা এফ ইনভার্স 6 বের করতে পারি। এফ ইনভার্স 6কে আমরা একইভাবে বের করতে পারি। এফ ইনভার্স 6কে আমরা এক্স ধরে নিয়ে এফ এক্স ইকুয়াল টু 6 লিখতে পারছি, তাহলে ওখান থেকে x² + 2 = 6। সিমিলার প্রসেসে এক্স এর ভ্যালু +or-2, তাহলে আমরা এফ ইনভার্স 6কে লিখবো 2, -2। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এখানে 2, -2 অনেকে দেখি এটা ভাবতে পারে যে এটা তো কমপ্লেক্স নাম্বার নয়, এখানে তো অ্যান্সার C2C লেখা ছিল, তাহলে কমপ্লেক্স নাম্বার হওয়া উচিত। হ্যাঁ, এটা বলে দিই যে একটা কমপ্লেক্স নাম্বারের ভেতরে একটা পদ বাস্তব পদ হতেই পারে, মানে কমপ্লেক্স নাম্বার সেটের ভেতরে একটা পদ বাস্তব পদ হতেই পারে। কারণটা কি? কারণটা হলো এইটা যে আমরা 2কে এরকম লিখতে পারি 2 + 0 × i। তো যাকেই আমরা a+ib আকারে বা এই ফরম্যাটে লিখতে পারি তাকে আমরা কমপ্লেক্স নাম্বার সেটের অন্তর্গত ধরতে পারি। ঠিক আছে, তাই 2, -2 বা এই যে কোনো বাস্তব সংখ্যাই কিন্তু কমপ্লেক্স নাম্বার সেটের অন্তর্গত একটা পদ। কিন্তু উল্টো কথাটা বলা যায় না, যে কমপ্লেক্স নাম্বার বা যে কোনো একটা জটিল রাশি, সাপোজ i বা 3i বা কিছু, তাকে কিন্তু আমি বাস্তব সংখ্যার সেটের অন্তর্গত ভাবতে পারি না বা ধরতে পারি না। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, তো তারপরে তারপরে আসা যাক পরবর্তী ধাপে। আমি দেখাচ্ছি একটা অঙ্ক, এইটা সাপোজ এটা আছে উদাহরণ 7, এটা বলছে যে উদাহরণ 7 বলছে মনে করো সব মূলদ সংখ্যার সেট কিউ যদি এফ কিউ টু কিউ চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি দ্বারা চিহ্নিত হয়। এফ এর বিপরীত চিত্রণ আছে এটা দেখাতে বলছে। ঠিক আছে, আছে বলতে মানে এফ এর বিপরীত চিত্রণ আছে বলতে এটা যে সংজ্ঞাত হচ্ছে সেটা আর কি দেখাতে হবে, আর এফ ইনভার্সের মান নির্ণয় করতে বলছে। তো আমি প্রথমেই যেটা বেসিক ডিসকাশন করলাম, এফ এর বিপরীত চিত্রণ আছে বা এফ যদি সংজ্ঞাত দেখাতে বলে বা এফ এর অস্তিত্ব আছে, এই ধরনের কথা যদি থাকে, তাহলে আমাদের অ্যাট ফার্স্ট কী দেখাতে হবে? এফ ম্যাপিংটা যে বাইজেক্টিভ ম্যাপিং সেটা দেখাতে হবে। তো আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি ভালো করে লক্ষ্য করা যায়, প্রথমে এটাকে এক এক চিত্রণ প্রুভ করা হলো, বা যা শিখেছি আমরা সেই পদ্ধতিতেই করব একদম 2A চ্যাপ্টারে, এবং তারপরে উপরে চিত্রণ প্রুভ করা হলো। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল? একটি এক এক উপরি চিত্রণ, মানে কি এটা বাইজেক্টিভ ম্যাপিং দাঁড়িয়ে গেল। যখনই কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ হয়ে যাবে তখনই আমি বলতে পারি সেটি কি এফ ইনভার্সের অস্তিত্ব আছে। বিপরীত চিত্রণ হয়ে গেলে তার এফ ইনভার্সের অস্তিত্ব আছে। ক্লিয়ার? এবার এফ ইনভার্সটা কী করে বের করব? এফ ইনভার্সটা বের করার জন্য আমি যে পদ্ধতিটা শেখালাম, যে একটা ইকুয়ালস টু ওয়াই ধরে নিতে হবে। আরেকটা মজাদার ব্যাপার কি, এখানে এই ধরনের অঙ্কে উপরিচিত্রণ করার সময় এফ ইনভার্সটা অলরেডি বেরিয়েই গিয়ে থাকবে। কেন বেরিয়ে গিয়ে থাকবে? কারণ এই যে দেখো, এই লাইনটার লেখার কথা আমি বলেছিলাম তখন, ওয়াইটা হয়তো আমি মাঝখানে লিখিনি, ওয়াইটা হয়তো আমি লেফট সাইডে লিখেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল এই লাইনটাই ছিল, ওয়াই ইকলস টু এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেটা আমি 2x + 3 দিয়ে আর কি এক্সাম্পল দিয়েছিলাম। তো এখানে কি দাঁড়াচ্ছে, আমরা ওয়াইয়ের ভ্যালু একবার লিখতে পারি এফ ইনভার্স এক্স, সরি এক্সের ভ্যালু একবার লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, মানে ওই প্রথম দুটো থেকে একটা ভ্যালু বের করতে পারি, আবার দ্বিতীয় দুটো থেকে একটা ভ্যালু বের করতে পারি কি এক্সের ভ্যালু ওয়াই মাইনাস বি বাই এ, এটা লিখতে পারি। তাহলে এক্সের ভ্যালু একবার এফ ইনভার্স ওয়াই, আরেকবার কি এক্সের ভ্যালু দাঁড়ালো এফ ইনভার্স ওয়াই একবার হলো, আরেকবার কি দাঁড়ালো এক্সের ভ্যালু ওয়াই মাইনাস বি বাই এ। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে কি বলতে পারি, যেটা আমি তখনও বলছিলাম যে এখানে হয়তো ওইভাবে লেখেনি, প্র্যাকটিক্যালি এটা উপরে চিত্রণ প্রুভ করতে চাইছিল বলে ওইটা এখন এখানে লেখেনি, কিন্তু সেটা এইখানটা এসে লিখতে হবে। তো যাই হোক, ব্যাপারটা এরকম দাঁড়ালো যে এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি বাই এ, এরকম দাঁড়ালো ব্যাপারটা। এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি বাই এ, প্রয়োজন হলে আরেকবার ভিডিও রিভাইন্ড করে দেখে নিতে পারো, একদম শুরুতে যেটা দেখাচ্ছিল। তো এখানে আলটিমেটলি কী করতে হবে, আমাদের ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিতে হবে এবার, তাহলে হয়ে যাচ্ছে কি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই এ। মতো ব্যাপার, দুটো জায়গা থেকেই প্রথমে এক্সের ভ্যালুকে বের করতে হবে, প্রথমে এক্সের ভ্যালুকে বের করে নিয়ে এসে তারপরে ওটাকে কম্পেয়ার করতে হবে, তারপরে ফাইনালি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস সামথিং এরোবে, ওয়াই দিয়ে বেরোবে ইকুয়েশনটা, আবার ওখানে ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিতে হবে। এই হলো ম্যাপিং বা ইনভার্স ম্যাপিংয়ের কাজ। শুধু এটা মাথায় রাখতে হবে যে ইনভার্স থেকে ডোমেনটা কোডোমেন হয়ে যাবে, কোডোমেনটা ডোমেন হয়ে যাবে, আর কিছুই না। ওকে, তো পুরো এক্সারসাইজটাই করে ফেলতে হবে, ফুল এক্সারসাইজ হোম টাস্ক। শুধু একটা জিনিস আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো যে 5 নম্বর যে অঙ্কটা দেখা যাচ্ছে, এটা সংক্ষিপ্ত দাগে মেবি, সংক্ষিপ্তর 5 নম্বর অঙ্কটা পুরোটাই কিন্তু হোম টাস্ক, 2C চ্যাপ্টার পুরোটাই হোম টাস্ক। এটা টোটাল MCQ সঙ্গে অতি সংক্ষিপ্ত, তার সঙ্গে সংক্ষিপ্ত, পুরোটাই হোম টাস্ক, পুরোটাই ভালো করে করতে হবে।
তার আগে ভালো করে ভিডিওটা প্রয়োজনে 2বার 3বার একটু দেখে নাও সবাই, এবং তারপরে উদাহরণগুলোকে ভালো করে আগে দেখো, তারপরে এক্সারসাইজে হাত দাও, এবং পুরো চ্যাপ্টারটাই করতে হবে। এবং আমি এটা টুইসডে মঙ্গলবারই দেখবো। ছোটো চ্যাপ্টার আছে, আশা করি এর মধ্যে হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? আর যেটা বলতে চাইছিলাম যে 5 নম্বর অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি। এখানে দেখো যে এফ দিয়ে দিয়েছে 3x, জিএক্স দিয়েছে x+3, এবং দেখাতে বলছে যে এফ এবং জি উভয়ের বিপরীতের অপেক্ষকের অস্তিত্ব আছে। তাহলে জি কম্পোজ এফ এর হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এইটা এমন একটা অঙ্ক, এইটা আমাদের 2b এবং 2c চ্যাপ্টারকে কানেক্ট করছে। এবং আরেকটা বিষয় বলে দিই, এখানে কিন্তু অলরেডি এই কথাটা বলে দিয়েছে যে এফ এবং জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে। তাহলে আমাদের কিন্তু এর যে অস্তিত্ব থাকবে কি থাকবে না সেটা চেক করার কোনো দরকার পড়ছে না, যে এটা আমরা আবার বাইজেক্টিভ চেক করব, সেটা আমার দরকার পড়ছে না। বাইজেক্টিভ আমরা কখন চেক করব, যখন, তো এই ক্ষেত্রে আর বাইজেক্টিভ প্রমাণ করার দরকার পড়ছে না। যদি আমাদের বলতো যে অস্তিত্ব আছে এরকম ইনফরমেশন না দিত, সেই ক্ষেত্রে বাইজেক্টিভটা দেখাতে হতো। এবং অস্তিত্ব আছে এখানে বলেই দিচ্ছে, তো আলাদা করে বাইজেক্টিভ দেখানোর দরকার নেই। সিম্পল আমাদের যেটা করতে হবে সেটা হলো আলাদা করে আমরা জি কম্পোজ এফ বের করে ফেলতে পারবো। জি কম্পোজ এফ মানে কি, জি অফ এফ এক্সকে বোঝাচ্ছে, এটা 2b চ্যাপ্টারে অলরেডি ডিসকাস হয়েছে। সিম্পলি আমরা এখানে এফ এক্সের ম্যাপিংটা বসিয়ে দেবো বা এফ এক্স ফাংশনটা বসিয়ে দেবো। এবার যা এখানে পেলাম সেইটার ভ্যালুটা ধরে কি একেবারে জি এর ফাংশনে বসিয়ে দেবো, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো যে জি কম্পোজ এফ কী পাচ্ছি বা জি কম্পোজ এফ এক্স কী পাচ্ছি। এবার এই জি কম্পোজ এফ এক্স যেটা পেলাম, এবার এইটার আবার ইনভার্স বের করতে হবে। এটার ইনভার্স বের করতে হবে, সেটা আমরা নর্মাল ইনভার্স যেভাবে শিখলাম এই চ্যাপ্টারে সেভাবে আমরা বের করব। তো তার জন্য আমরা কি করতে পারি, এইটাকে নয়তো ধরে নিলাম ওয়াই, ঠিক আছে, এবং এখান থেকে আমরা লিখতে পারছি কি এক্স ইকুয়ালস টু জি কম্পোজ এফ এর হোল ইনভার্স ওয়াই। আর এই ওয়াই আর এই ভ্যালুটাকে যদি আবার ইকুয়াল করি, ওখান থেকে আমরা একটা এক্সের ভ্যালু লিখতে পারবো। ওকে, তাহলে আলটিমেটলি এদের দুজনকে আমরা কম্পেয়ার করে জি কম্পোজ এফ হোল ইনভার্স বের করতে পারবো, ঠিক যেভাবে শিখলাম। আচ্ছা, এবার এটা বেরিয়ে রইল হাতে। আচ্ছা, এটা হলো লেফট হ্যান্ড সাইডের কাজ বলতে পারি। রাইট হ্যান্ড সাইডে আমাদের কী করতে হবে, আলাদা করে আমরা এফ ইনভার্স বের করবো, ঠিক যেভাবে শিখেছি, অ্যান্ড আলাদা করে আমরা কি জি ইনভার্স বের করবো, ঠিক যেভাবে শিখেছি। এবার আমাদের বের করতে হবে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স কী হবে। এটা আমরা বলতে পারি কি হচ্ছে এফ ইনভার্স অফ জি ইনভার্স এক্স। তাহলে এখানে জি ইনভার্স এক্স ম্যাপিংটা আমরা ঢুকে যাবে, বসে যাবে। আর এখানে কী হবে, এফ ইনভার্স ওই ভ্যালুটা বসে গেল। এবার এই ভ্যালুটা আবার এফ ইনভার্সের মধ্যে বসবে, আলটিমেটলি ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবো। এবং দেখবো যে লেফট হ্যান্ড সাইডে যেটা জি কম্পোজ এফ হোল ইনভার্সের ভ্যালু এসেছিলো, সেটাই এখানে আলাদাভাবে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্সের ভ্যালু তাই আসবে। এটাই আমাদের প্রুভ করতে হবে। তো চেষ্টা করে দেখো। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি সবার সুবিধাই হবে ভিডিওটা দেখলে। আর যদি কারো কোনো অসুবিধা থাকে তা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে আজকের মতো বাই।